আপনাদেরকে জানাই আমার চ্যানেলে স্বাগতম। আজ আমরা শুনতে যাচ্ছি মায়াবী আয়না। আশা করছি গল্পটি শুনে আপনাদের ভালো লাগবে। চলুন গল্পটি শুরু করা যাক। একটা ঘুটঘুটে অন্ধকারবদ্ধ ঘর। কিচ্ছু দেখা যাচ্ছে না, আর তার মধ্যে চারদিকে চাপ চাপ ঘন কালো ধোঁয়ায় ঢেকে গেছে, আর সেই কালো ধোঁয়া ক্রমশ গ্রাস করছে স্মিতাকে। কিছুতেই সেই ধোঁয়া থেকে নিজেকে বার করতে পারছে না। ও ছুটছে, চিৎকার করছে, কিন্তু ওই বন্ধ ঘর থেকে কিছুতেই বেরতে পারছে না। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। হাতড়ে হাতড়ে দরজা খুঁজছে, কিন্তু কি অদ্ভুত, ঘরটায় না আছে কোনো দরজা, না আছে কোনো জানলা। যেদিকেই যাচ্ছে নিরেট দেওয়ালে ঠোকর খাচ্ছে। এমন ঘরে ও ঢুকুল কি করে? আর তার থেকেও বড় কথা, এখন এখান থেকে বেরোবে কি করে? কালো ধোঁয়ার কুণ্ডলী ওকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ফেলছে। দম বন্ধ হয়ে আসছে ওর। ও আরো জোরে চিৎকার করতে চাইল, কিন্তু একই। ও তো আর চিৎকার করতেও পারছেও না, গলা দিয়ে একটা শব্দ বেরোচ্ছে না। মাটিতে বসে পড়ে প্রচণ্ড আতঙ্কে ছট করছে। সচরাচর রাতে ঘুম ভাঙে না স্মিতার, কিন্তু আজ নিয়ে 3 দিন পর পর মাঝ রাতে ঘুমটা ভেঙে যাচ্ছে। 3 দিনই অদ্ভুত একটা স্বপ্ন ঘুম ভাঙাচ্ছে ওর। প্রতি রাতেই একইভাবে ছটফট করতে করতে ঘুমটা ভেঙে যাচ্ছে। ঘরে এসি চলছে, তাপমাত্রা বেশ কম, কিন্তু তা সত্ত্বেও স্মিতার সারা শরীর ঘামে ভিজে একবারে জবজবে হয়ে গেছে। শুয়ে শুয়েই খাটের পাশের ছোট টেবিলে রাখা মোবাইলটা হাতে নিয়ে দেখল রাত 3টে বাজে। পরপর 3 দিন একই ঘটনা ঘটল, এবং সেটা একই সময়। কেমন একটা অস্বস্তি হচ্ছে ওর। একটু স্বাভাবিক হওয়ার পর চারপাশে তাকিয়ে দেখল সবই স্বাভাবিক রয়েছে। পাশে সন্দীপ অঘোরে ঘুমোচ্ছে। ও চোখ বন্ধ করে আবার ঘুমানোর চেষ্টা করল, কিন্তু চোখ বন্ধ করলেই স্বপ্নে দেখা সেই ঘরটা বারবার চোখের সামনে ভেসে উঠছে। না, এভাবে শুয়ে থাকলে আর ঘুম আসবে না। একটু জল খাওয়া দরকার। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। খাটের পাশের টেবিলে রাখা জলের বোতলটা হাতে নিয়ে দেখল জল শেষ হয়ে গেছে। কি আর করে? স্মিতা খাট থেকে নেমে ড্রয়িং রুমে জল খেতে গেল। জল খেতে খেতে অনেক কিছুই মাথায় ঘুরছিল। ড্রয়িং রুম থেকে বেডরুমের দিকে তাকাল স্মিতা। হালকা নীল রঙের নাইট ল্যাম্পের আলোয় ঘরটা মায়াবী লাগছে। রোজ রোজ এই অদ্ভুত স্বপ্নটার মানে কি, সেটা স্মিতা কিছুতেই বুঝতে পারছে না। আগে তো কখনো এমন হয়নি। যাই হোক, এখন আর এসব ভাববে না। জল খেয়ে ঘরে ফিরে এসে খাটের দিকে পা বাড়ায় স্মিতা। নাইট ল্যাম্পের মৃদু আলোয় হঠাৎ চোখ পড়ে কয়েকদিন আগে কেনা ড্রেসিং টেবিলের আয়নাটার ওপর। নতুন কিনলেও আসলে ড্রেসিং টেবিলটা একেবারে নতুন নয়। ফার্নিচারের দোকানে এর আগে কেউ বিক্রি করে গেছে। কারুকার্য দেখে মুগ্ধ হয়ে এটাই কিনতে চায় স্মিতা। এখনকার দিনে ফার্নিচারের ওপর এই ধরনের কারুকাজ দেখতে পাওয়া যায় না খুব একটা। পুরনো আমলের ডিজাইন করা ড্রেসিং টেবিলটা কিন্তু খুব পুরনো দিনের নয়। দামও খুব কম। ওর বর সন্দীপের অবশ্য এটা খুব একটা পছন্দ নয়। ও হাল ফ্যাশনের জিনিসই পছন্দ করে। তাই অনেকবার সীতাকে নতুন একটা ড্রেসিং টেবিল পছন্দ করতে বলেছিল। এই আদ্যিকালের পুরনো ডিজাইন তোমার পছন্দ হলো। এখন এসব চলে না। চলে না মানে কি? এইসব সুন্দর ডিজাইনের ভ্যালু কত জানো? এসব তো এখন চট করে পাওয়াই যায় না। আমার কিন্তু এটা খুব একটা পছন্দ হচ্ছে না। এত সুন্দর সুন্দর ড্রেসিং টেবিল রয়েছে, দেখো না। এত ভারী জিনিস কেনার দরকার নেই। কিন্তু স্মিতা শোনে না। ওর এটাই পছন্দ। ও আবদারের সুরে বলেছিল, না, আমার অন্যগুলো পছন্দ হচ্ছে না, এটা নিই না। আচ্ছা ঠিক আছে, এটাই নাও। সন্দীপ আর বেশি কিছু বলে না।
ড্রেসিং টেবিল মেয়েদেরই জিনিস, তাই আসল মানুষের পছন্দ হলেই হল। আর তাছাড়া সীতা খুশি থাকলেই সন্দীপ খুশি হয়। সারাটা দিন ও কাজের চাপে সীতাকে একটুও সময় দিতে পারে না, তাই ও যা পছন্দ করে তাই কিনুক। টাকা মিটিয়ে দুজনে বাড়ি চলে আসে। সেদিনই বিকেলে দোকান থেকে ড্রেসিং টেবিলটা ডেলিভারি দিয়ে গিয়েছিল। স্মিতা তো ভীষণ খুশি হয়েছিল। নিজের মনের মতো করে ড্রেসিং টেবিলটা সাজিয়েছিল ও। বড়সড় ভারী চেহারার ড্রেসিং টেবিলের আয়নাটাও যথেষ্ট বড়, আর ওই আয়নাটাই সীতার সবথেকে প্রিয়। আজ এই মাঝরাতে সেই আয়নার দিকে তাকিয়ে শোভয়ে চিৎকার করে ওঠে স্মিতা। একই দেখছে ও, একই করে সম্ভব? হালকা নীল আলোয় সে দেখছে আয়নায় তার নিজের প্রতিবিম্বের বদলে ভেসে উঠেছে অচেনা এক মেয়ের প্রতিচ্ছবি। আয়নার একদম সামনে দাঁড়িয়ে থাকলেও আয়নায় কোথাও তাকে দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে একটি মেয়ে একটা ঘরের কোণে বসে কাঁদছে। কে এই মেয়ে? কোথা থেকে এলো? আর এই ঘরটাও তো স্মিতাদের ঘর না। এই ঘর তো স্মিতা চেনেই না, কোনোদিন দেখেনি। স্মিতার চিৎকারে ঘুম ভেঙে যায় সন্দীপের। সে উঠে দেখে স্মিতা ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে ঠকঠক করে কাঁপছে আর বিস্ফারিত চোখে আয়নার দিকে চেয়ে আছে, যেন মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু দেখছে। কি হলো স্মিতা? ওখানে ওভাবে দাঁড়িয়ে আছো কেন? স্মিতা কোনো উত্তর দেয় না। একইভাবে বিস্ফারিত দৃষ্টি মেলে দাঁড়িয়ে থাকে। কিছু বুঝতে না পেরে সন্দীপ একটানে গায়ের চাদরটা সরিয়ে ফেলে তাড়াতাড়ি বিছানা থেকে নেমে ঘরের বড় লাইটটা তাড়াতাড়ি জ্বালিয়ে দেয়। তারপর ছুটে এসে অপ্রকৃতস্থ সীতাকে পেছন থেকে জড়িয়ে ধরে সন্দীপ। অদ্ভুত ব্যাপার, স্মিতা দেখে আলো জ্বালানোর সাথে সাথে মেয়েটি ঘর সমেত উধাও হয়ে গেছে। এখন আয়নায় স্মিতা আর সন্দীপকেই তো স্পষ্ট দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে ওদের ঘরেরই বিভিন্ন জিনিসের প্রতিবিম্ব। স্মিতার দৃষ্টি অনুসরণ করে সন্দীপ আয়নার দিকে তাকায়। না, ভয় পাওয়ার মতো তো কিছু নেই, সবই তো স্বাভাবিক। তাহলে স্মিতা কি দেখে ভয় পেল? ও তো এখনো কাঁপছে। সীতাকে জিজ্ঞেস করে সন্দীপ, কি হয়েছে? চিৎকার করলে কেন? কিছু দেখে ভয় পেয়েছ? ও ওইখানে। স্মিতা আয়নার দিকে অঙ্গুলি নির্দেশ করে। সন্দীপ আবার জিজ্ঞেস কর, ওখানে কি স্মিতা? ওখানে তো কিছু নেই। তুমি কিছু দেখেছিলে? আচ্ছা চল আগে বসবে চল। সন্দীপ ওকে ধরে নিয়ে এসে খাটের ওপর বসায়। স্মিতা চোখ বন্ধ করে একটা বড় শ্বাস নেয়। এখন একটু স্বাভাবিক লাগছে, আর আগের মতো কাঁপছে না। ও আস্তে আস্তে সন্দীপকে জানায়, তুমি হয়তো আমার কথা বিশ্বাস করবে না। আমি নিজেও জানি না এটা কিভাবে সম্ভব, কিন্তু আমি পরিষ্কার দেখলাম ওই আয়নার মধ্যে একটা মেয়ে হাঁটুতে মুখ গুঁজে বসে রয়েছে। আর যে ঘরটায় বসে আছে সেটা আমাদের ঘর না। আমি চিনি না সেটা। আয়নায় আমাদের ঘর বা আমাকে একেবারেই দেখা যাচ্ছিল না। সন্দীপ হেসে বলে ওঠে, আরে দূর, আলো আঁধারিতে কি দেখেছ? এ নিয়ে অত ভাবার কিছু নেই। এই ঘরে অন্য মেয়ে আসবে কোথা থেকে? কিন্তু আমি যে স্পষ্ট দেখলাম, ওটা ইলিউশন। ওরকম হয়। ঘুমের ঘোরে স্বল্প আলোয় ওরকম চোখের ভুল অনেকেরই হয়। অত ভেবো না আর। চলো শুতে চল। সন্দীপ তো ঠিকই বলেছে। এ ঘরে অন্য কেউ আসবে কোথা থেকে? তাহলে কি সীতা সত্যিই ভুল দেখল? এতটা চোখের ভুল? ঘটনাটা এখানেই শেষ হয়ে গেলে হয়তো স্মিতাও ধরে নিত যে ও সেদিন ভুলই দেখেছিল। কিন্তু তা হলো না। প্রত্যেক রাতে নিয়ম মেনে ওই অদ্ভুত স্বপ্ন দেখে মন ভাঙলেও ও আর ভুল করেও জল খেতে ওঠে না। তাই রাতের বেলা সীতাকে আর আয়নার মধ্যে অন্য কিছু দেখতে হয় না। যতই মনকে বোঝাক যে ও সেদিন ভুল দেখেছিল, সেদিনের ঘটনাটা ও ভুলতে পারে না।
একটা আতঙ্ক ওকে ঘিরেই থাকে। আর তাছাড়া প্রত্যেক রাতের ওই একই স্বপ্ন দেখার কোনো মানেও ও খুঁজে পায় না। স্বপ্নের কথা শুনে সন্দীপ বলেছে, তুমি সব সময় ওই দিনের কথাটা ভাবো, তাই এসব ভুল ভালো স্বপ্ন দেখ। তুমি এখনো ওটা মাথা থেকে বার করতে পারোনি। কিন্তু আমি তো ওই রাতের ঘটনার আগে থেকেই স্বপ্নটা দেখছি। সারাদিন একা একা থাকো তো, নিশ্চয়ই হরর মুভি দেখো, আর না হলে পড়ো, ওই জন্যই এই অবস্থা। তোমাকে আগেই বলেছিলাম ওসব বেশি দেখো না। স্মিতা আর কোনো কথা বলে না। হ্যাঁ, এটা ঠিক এক সময় ভূতের গল্পের পোকা ছিল। কি সিনেমা আর কি গল্পের বই, ভূতের গল্প হলে ওকে আর পায় কে? কিন্তু এত ভূতের গল্প ভালোবাসলেও মোটেই ও ভূতে ভয় পায় না কোনোদিন। তাহলে এখন হঠাৎ করে এমন হচ্ছে কেন? আর তাছাড়া সেদিনের পর থেকে ও একবারও ভূতের বইও ছোঁয়নি আর সিনেমাও দেখেনি। তাও সেই একই স্বপ্ন প্রতি রাতে ওর ঘুমের মধ্যে এসে হানা দেয়। যাই হোক, ও ঠিক করেই নিয়েছিল যাই ঘটে যাক না কেন রাতে ও কিছুতেই আর বিছানা থেকে নামবে না। তাই প্রতি রাতে ওই একই স্বপ্ন দেখ ঘুম ভাঙলেও স্মিতা চোখ বন্ধ করে শুয়েই থাকে। আর তারপর এক সময় আবার ঘুমিয়ে পড়ে। তাই বেশ কিছুদিন ওই স্বপ্নটুকু ছাড়া আর কোনো সমস্যাই হল না। রাতে আয়নাতে আর কারোর মুখোমুখি হতে হয়নি সীতাকে। আর তাই বোধ হয় আয়নাটা এবার গভীর রাতে নয়, দিনের অন্য সময়তেও তার মায়াবী খেলা দেখাতে শুরু করল। সেদিন বিকেলে স্মিতা রোজকার মতো একাই বাড়িতে ছিল। সন্দীপের অফিস থেকে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। দুবেলা স্নান করা সীতার চিরকালের অভ্যেস। সেদিন স্নান সারতে সারতে সন্ধে হয়ে গেল। স্নান করে এসে ড্রেসিং টেবিলের আয়নার সামনে তুলে বসে চুল আঁচড়াচ্ছিল। হঠাৎ দেখল আয়নার মধ্যে ওর নিজের প্রতিবিম্ব উধাও হয়ে গেল। তার বদলে সেই দিনের সেই মেয়েটা বসে আছে। ছিটকে উঠে পড়ল স্মিতা টুল থেকে। ভয়ে চোখ বন্ধ করে ফেলল। বেশ কিছুক্ষণ চোখ বন্ধ রেখে নিজের মনকে বলল, না না, এ হতে পারে না। এসব অবাস্তব জিনিস মাথায় আনব না। নিশ্চয়ই আবারও আজ সেদিনের মতো ভুল দেখছি আমি। নিজেকে একটু শান্ত করে ধীরে ধীরে স্মিতা আবার চোখ মেলে তাকাল। কিন্তু এ কি? ওই তো মেয়েটাকে এখনো একইভাবে দেখা যাচ্ছে। না, আর তো এটাকে চোখের ভুল বলে উড়িয়ে দেওয়া যায় না। সেদিন রাতে হালকা নীল আলোয় ঘরে তৈরি হওয়া আলো ছায়ার মাঝে এক ঝলকে ভুল দেখতেই পারে, কিন্তু আজ এই ভর সন্ধেবেলা এত জোরালো আলোর মাঝে এত সময় ধরে সে কিছুতেই ভুল দেখতে পারে না। অসম্ভব। স্মিতা আয়নার দিকে আরো কয়েক পা এগিয়ে গিয়ে ভালো করে তাকিয়ে দেখল। মেয়েটা সেই অপরিচিত ঘরের এক কোণে মুখটা দুই হাঁটুর ভাঁজে গুঁজে বসে রয়েছে। কান্নার কোনো শব্দ না পাওয়া গেলেও শরীরটা যেভাবে থেকে থেকে ফুলে ফুলে উঠছে তাতে বোঝা যাচ্ছে ও কাঁদছে। স্মিতা সরে যেতে চাইলেও পারল না। কেউ যেন ওর পাটা আটকে দিয়েছে। স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল আয়নার মধ্যের সেই মেয়েটার দিকে। বেশ কিছুক্ষণ পর মেয়েটা আস্তে আস্তে মুখ তুলে স্মিতার দিকে তাকাল। অতিরিক্ত ভয় পেলে বোধ হয় মানুষ চিৎকার করতেও ভুলে যায়। স্মিতার ক্ষেত্রেও তাই হল। ও এতটাই ভয় পেয়েছে আর এতটাই অবাক হয়ে গেছে যে ওর মুখ দিয়ে একটা শব্দ বের হল না। ও ভয়ে বিস্ময়ে ওই মেয়েটার দিকে একদৃষ্টে তাকিয়ে রইল। মেয়েটির চাহনিটা বড় অদ্ভুত, কেমন যেন ভয়ে ভয়ে ভাব দু চোখে। একবারও কিন্তু স্মিতার এটা মনে হল না যে মেয়েটি ওকে ভয় দেখাতে চাইছে, বরং মনে হল মেয়েটি নিজেই ভীষণ ভয় পেয়ে আছে। মেয়েটি এবার আস্তে আস্তে উঠে দাঁড়ালো, এগিয়ে আসতে থাকল স্মিতার দিকে। না, স্মিতার এখন আর ভয় লাগছে না। ও এখন জানতে চায় মেয়েটাকে আর কিভাবে এখানে এলো, আর এই ঘরটাই বা কোথায়। মেয়েটা আয়নার একদম সামনে চলে এসেছে। এই মুহূর্তে আয়নাটাকে আর কোনো আয়না নয়, বরং একটা স্বচ্ছ দরজা মনে হচ্ছে, যার এক পারে স্মিতা দাঁড়িয়ে আর অপর পারে দাঁড়িয়ে ওই অচেনা মেয়েটি। ও কিছু যেন বলছে, কিন্তু স্মিতা তো কিছু শুনতে পাচ্ছে না।
শুধু মেয়েটির ঠোঁট নাড়া দেখতে পাচ্ছে। কি বলতে চাইছে ও? স্মিতা আয়নার একদম কাছে এগিয়ে গেল। যদি কিছু শুনতে পায়। না, কিছুই তো শুনতে পাচ্ছে না। কিছু বুঝে ওঠার আগেই মেয়েটি আর ঘরটা অদৃশ্য হয়ে গেল। এখন আয়নায় আগের মতো স্বাভাবিকভাবেই স্মিতাকে আর স্মিতার ঘরটাকেই শুধু দেখা যাচ্ছে। স্মিতা অনেক চেষ্টা করল মেয়েটাকে দেখার। এমনকি ও ঘরের টিউব লাইট নিভিয়ে দিয়ে নাইট ল্যাম্প জ্বালিয়ে দিল, যদি মেয়েটাকে আবার দেখা যায়। কিন্তু না, সেদিন আর মেয়েটাকে বা সেই অচেনা ঘরটাকে দেখা গেল না। কিন্তু এরপর থেকে বারংবার একই ঘটনা ঘটতে থাকল। যখন তখন স্মিতা আয়নার মধ্যে অন্য ঘর, অন্য মেয়ের প্রতিচ্ছবি দেখতে পায়। প্রথম দুদিন দেখা মেয়েটিকে ছাড়াও আরও কয়েকজন মেয়েকে স্মিতা আয়নাঘরের ভিতর দেখতে পায়। কিন্তু তারা প্রত্যেকেই একা। তারা প্রত্যেকে আলাদা আলাদা ঘরে থাকে। তারা প্রত্যেকেই স্মিতাকে কিছু বলতে চায়, কিন্তু স্মিতা কিছুই শুনতে পায় না। বিভিন্ন সময় বিভিন্ন মেয়েকে একা ঘরে বসে কাঁদতে দেখে। ওদের চেহারা আলাদা, সাজ পোশাক আলাদা, থাকার ঘর আলাদা। শুধু মিল একটাই, সবার চোখে মুখে এক প্রচণ্ড ভয়, আতঙ্ক। মনে হয় ওরা যেন বন্দী। ওরা চেষ্টা করে আয়নার এপারে আসার, কিন্তু পারে না। ওদেরকে দেখে স্মিতার এখন আর ভয় লাগে না, বরং ওদের জন্য কষ্ট হয়। কেন ওরা কাঁদছে আর ওকে ঠিক কি বলতে চাইছে সেটা জানার কৌতূহল মনের মধ্যে জমা হতে থাকে। কিন্তু কি করে জানবে স্মিতা? সন্দীপকে আর আজকাল এসব কিছু বলে না স্মিতা। কয়েকবার বলেছিল, কিন্তু ও একটা কথাও বিশ্বাস করেনি। ওকে অবশ্য দোষ দেওয়া যায় না। যে নিজের চোখে কিছু দেখেনি সে কি করে বিশ্বাস করবে? স্মিতা নিজে যদি কিছু না দেখত, তাহলে কি অন্য কারোর কথায় এরকম অবিশ্বাস্য ঘটনা বিশ্বাস করতে পারত? কিছুতেই না। আজগুবি গল্প ভেবে হেসে উড়িয়ে দিত। সন্দীপও তাই করেছে। কিন্তু সেই আজগুবি গল্প যে স্মিতার নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে তা ও জানে না। সন্দীপ বলে একা থাকতে থাকতে নাকি স্মিতার মানসিক সমস্যা দেখা দিয়েছে। একজন সাইকিয়াট্রিস্টের কাছেও নিয়ে গিয়েছিল। তিনি অনেকক্ষণ ধরে স্মিতার সঙ্গে কথা বলে ওর মানসিক সমস্যা বোঝার চেষ্টা করেছেন, কিন্তু স্মিতা বুঝতে পারে এর কোনো চিকিৎসা নেই। পৃথিবীর কোনো সাইকিয়াট্রিস্টই ওর এই সমস্যার সমাধান করতে পারবে না, এটা নিশ্চিত। আয়নাটার প্রতি এক অমোঘ টান অনুভব করে ও। আজকাল সন্দীপ না থাকলে সারাদিন আয়নাটার সামনে বসে থাকে, নাওয়া খাওয়া ভুলে। মনে হয় যেন আয়নাটা তাকে নিজের ভিতর টেনে নিতে চাইছে। কিন্তু কিছুতেই আয়নার প্রতি টানটা অস্বীকার করতে পারে না। ওর খুব জানতে ইচ্ছে করে ওই মেয়েগুলোর কাহিনী, শুনতে ইচ্ছে করে ওদের বলতে চাওয়া কথাগুলো। ওর মাঝে মাঝে মনে হয় আয়নাটা আসলে একটা দরজা, যার দুপাশের জগৎ আলাদা। এই জগতের স্মিতা আর ওই জগতের ওই মেয়েগুলো দুজনেই চায় এই দরজাটা খুলে ফেলতে, একে অপরের জগতে প্রবেশ করতে, কিন্তু কিছুতেই পারে না। স্মিতার মনে হয় আয়নার ওপাশেই রয়েছে ওর সব প্রশ্নের উত্তর, আর ওপারের সেই জগৎ বারবার ওকে হাতছানি দিয়ে ডাকে। একবার ওপারে যেতে পারলেই সব রহস্যের সমাধান হবে। কিন্তু মেয়েগুলো কেন বারবার হাত নেড়ে মানা করে? কি মানা করে? হাতের ইশারায় বারবার তাকে দূরে সরে যেতে বলে। কেন? ওরা কি তাহলে চায় না সীতা ওদের জগতে প্রবেশ করুক? কিন্তু ওরা নিজেরা তো এই জগতে আসতে চায়। বারবার হাত দিয়ে চেষ্টা করে আয়নাটা ঠেলে খুলে ফেলতে। তাহলে সীতাকে কেন বারণ করে? মেয়েগুলো যতই বারণ করুক, সীতাকে ওপারে যেতেই হবে যে করেই হোক, না হলে ও কি করে জানবে মেয়েগুলোর কষ্টের কাহিনী? আয়নার অমোঘ আকর্ষণ আর সেই রহস্যময় জগতের হাতছানি, এই দুইয়ের কারণেই স্মিতার মন ওপারে যাওয়ার জন্য সর্বক্ষণ ব্যাকুল হয়ে ওঠে। একদিন অফিস থেকে ফিরে সন্দীপ অনেকবার বেল বাজাল, কিন্তু কেউ দরজা খুলল না। দরজা ভেতর থেকেই লক করা ছিল। দরজা খুলছে না দেখে শেষ পর্যন্ত দরজা ভেঙে ভেতরে ঢুকতে হলো সন্দীপকে। ভেতরে ঢুকে দেখল বাড়ি পুরো ফাঁকা, কোথাও স্মিতা নেই।
ওর ফোন, পার্স সব পড়ে আছে, কিন্তু ও নেই। প্রতিটা ঘর, বাথরুম, ছাদ সব তন্ন তন্ন করে খুঁজল সন্দীপ, কিন্তু কোথাও স্মিতা নেই। অথচ বাকি প্রতিটা জিনিস যেখানে যেমন থাকার তেমনই আছে। আশ্চর্য! বন্ধ দরজার ভেতর থেকে একটা মেয়ে এভাবে উধাও হয়ে গেল কি করে? চেনা পরিচিত সবাইকে ফোন করে খোঁজ নিল, না, কোথাওই যায়নি স্মিতা। এমনকি কোথায় যেতে পারে সে সম্পর্কেও কাউকে কিছু জানায়নি। থানা পুলিশ করেও কোনো খবর পাওয়া গেল না। একটা মেয়ে যেন হাওয়ায় মিলিয়ে গেল পুরোপুরি। বেশ কয়েকটা মাস কেটে গেছে, স্মিতার কোনো খোঁজই পাওয়া যায়নি। সন্দীপও এক প্রকার সীতাকে ফিরে পাবার আশা ছেড়ে দিয়েছে। পুলিশ থেকে আরম্ভ করে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই সন্দীপকেই সন্দেহ করে। যদিও পুলিশ উপযুক্ত প্রমাণের অভাবে ওকে গ্রেপ্তার করেনি ঠিকই, কিন্তু মৌখিকভাবে সেথা বলেছে। যখন তখন ডেকে পাঠিয়ে ঘণ্টার পর ঘণ্টা প্রশ্নবাণে জর্জরিত করেছে। আত্মীয় স্বজন, প্রতিবেশীরা সান্ত্বনা দেবার নাম করে বাড়ি বয়ে এসে আকারে ইঙ্গিতে ওদের সন্দেহের কথা বুঝিয়েছে। এমনকি সন্দীপের অফিসের সবাইও ওর দিকে কেমন একটা দৃষ্টিতে দেখে। এই স্মিতার এই অদ্ভুত অন্তর্ধান, তার ওপর এই রকম মানসিক অত্যাচার, সব মিলিয়ে সন্দীপ ক্রমশ মানসিক অবসাদে চলে গেছে। কাউকে ও দোষ দেয় না। বন্ধ ঘরের মধ্যে থেকে কারোর উধাও হয়ে যাওয়ার কথা কেন কেউ বিশ্বাস করবে? ও তো নিজেই এখনো বিশ্বাস করতে পারে না। সেদিন সন্দীপ অফিস যায়নি। শরীর মন কোনোটাই ভালো ছিল না। বসে বসে খবরের কাগজের পাতাগুলো এলোমেলোভাবে উল্টে যাচ্ছে, কিছুই পড়ছে না। এমন সময় ফোনটা বাজল। হাতে নিয়ে দেখল থানা থেকে ফোন এসেছে। উফ, আবার নিশ্চয়ই সেই একই প্রশ্ন করবে। কাজের কাজ তো কিছুই করতে পারল না এরা। একটু বিরক্তি নিয়েই ফোনটা ধরল। হ্যালো সন্দীপ বাবু, আপনাকে একটা খবর দেওয়ার জন্য ফোনটা করলাম। কি খবর? স্মিতার কোনো খোঁজ পেয়েছেন? না, তা পাইনি। আমরা খোঁজ চালাচ্ছি, তবে একটা ক্লু পেয়েছি। শুধু আপনার স্ত্রী নয়, এরকম আরও কয়েকজন মেয়ে কিছুদিন আগে নিজের বাড়ি থেকে উধাও হয়ে গেছে, আর প্রত্যেকেরই ঘরের দরজা ভিতর থেকে লক ছিল। বিভিন্ন থানার সাথে যোগাযোগ করে এটা জানতে পেরেছি। এর মানে এর পিছনে কোনো পাকা মাথা কাজ করছে। আপনি চিন্তা করবেন না, আমরা এই মিস্ট্রি সলভ করে ঠিক আপনার স্ত্রীকে ফেরত নিয়ে আসব। ফোনটা রেখে সন্দীপ ভাবছিল ব্যাপারটা কি। একইভাবে এতগুলো মেয়ে বন্ধ ঘরের ভিতর থেকে উধাও হচ্ছে কি করে? কি রহস্য লুকিয়ে আছে এর পিছনে? গভীর চিন্তায় ডুবে গিয়েছিল সন্দীপ। হঠাৎ কলিং বেল বাজল। সন্দীপ বেশ অবাক হল। সান্ত্বনা পর্ব মিটে যাওয়ার পর খুব একটা কেউ আর এ বাড়িতে আসে না। তাহলে এখন আবার কে এলো? দরজা খুলতেই দেখল সামনে একজন অপরিচিত লোক দাঁড়িয়ে। নমস্কার। নমস্কার, কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। আমাকে আপনি চিনবেন না। আপনার কাছে একটু দরকারে এসেছিলাম। আমার সাথে দরকার? কি দরকার বলুন? ভিতরে গিয়ে কথা বলতে পারি? হ্যাঁ, আসুন। মনে মনে একটু বিরক্তই হল সন্দীপ। সন্দীপের এখন একেবারেই অচেনা কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না। মন মেজাজ ভালো নেই। কিন্তু কি করবে? উনি নিজেই যখন ভিতরে আসতে চাইছে তখন তো আর কিছু না শুনে দরজা থেকে বিদায় করতে পারে না। লোকটা ভিতরে এসে বলল, একটু বসতে পারি? বসুন। ধন্যবাদ। এবার বলুন আমার সাথে আপনার কি দরকার আছে? একটু তাড়াতাড়ি বলবেন। হ্যাঁ, নিশ্চয়ই। আসলে পুরনো ফার্নিচার কেনাই হলো আমার পেশা। তো আমি শুনলুম আপনার কাছে পুরনো কিছু জিনিস আছে, আর আপনি নাকি সেগুলো বিক্রি করে দিতে চান। লোক খুঁজছেন বেচার জন্য। সন্দীপ তো একেবারে আকাশ থেকে পড়ল,
ও তো কাউকে এরকম কিছু বলেনি, আর বলবেই বা কি? ওর বাড়িতে তো সবই নতুন জিনিস, পুরনো জিনিস আসবে কোথা থেকে? ও অবাক হয়েই জিজ্ঞেস করল, আমার কাছে পুরনো ফার্নিচার আছে। এটা আপনি কার কাছে শুনেছেন? আমার দোকানে একজন এসেছিল, তার নাম তো জানি না। আপনার নাম করে বলল আপনি পাঠিয়েছেন, তারপর একটা চিরকুটে আপনার নাম আর ঠিকানা লিখে দিয়ে গেল। এই দেখুন। এই বলে একটা ছোট্ট কাগজ সন্দীপের হাতে ধরিয়ে দিল। সন্দীপ দেখল সত্যি সত্যি তাতে তার বাড়ির ঠিকানাই লেখা রয়েছে। কিন্তু সন্দীপের কাছে তো বিক্রি করার মতো কিছু নেই। হ্যাঁ, এটা তো আমার বাড়িরই ঠিকানা, কিন্তু আমি তো এই রকম কাউকে পাঠাইনি। আর পাঠাবি বা কেন? আমার কাছে তো বিক্রি করার মতো কোনো জিনিসই নেই। আমার মনে হয় কেউ মজা করে বা বদমায়েশি করে এরকম করেছে। আমার খারাপ লাগছে, অযথা কষ্ট করে আপনি এলেন। সে আর কি করা যাবে? এমন মজা কেন যে কেউ করল? আচ্ছা, আপনার কাছে পুরনো দিনের কি কিছুই নেই? মানে এলাম যখন একেবারে খালি হাতে ফিরব, তাই বলছিলাম। না, আমার কাছে সত্যি তেমন কিছু নেই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন চলি। লোকটি উঠে দাঁড়িয়ে দরজার দিকেই যাচ্ছিল। হঠাৎ সন্দীপের মনে পড়ল ড্রেসিং টেবিলটার কথা। স্মিতার প্রিয় ড্রেসিং টেবিলটাকে ইদানিং সন্দীপের অভিশপ্ত মনে হয়। ওটা আসার পরই তো এমন হলো। প্রথমে স্মিতার মানসিক সমস্যা শুরু হলো, আর শেষে একেবারে উধাও হয়ে গেল। সবকিছুর জন্য ওটাকেই দায়ী মনে করে সন্দীপ। তাই ঠিক করল, লোকটা যখন এসেইছে তাকে খালি হাতে ফেরাবে না। ওই ড্রেসিং টেবিলটাই বিক্রি করে দেবে। আচ্ছা শুনুন, কিছু বলবেন? হ্যাঁ, যদিও আমি কাউকে আপনার দোকানে পাঠাইনি, কিন্তু আমার এই মাত্র মনে পড়ল আমার বাড়িতে বিক্রি করার মতো একটা ফার্নিচার আছে, একটা ড্রেসিং টেবিল। তবে জিনিসটা খুব একটা পুরনো নয়, শুধু ওর কারুকার্যগুলো পুরনো দিনের মত। আপনি দেখুন আপনার পছন্দ হয় কিনা। নিশ্চয়ই, নিশ্চয়ই। চলুন দেখি। ড্রেসিং টেবিলটা একবার দেখেই লোকটির ভীষণ পছন্দ হয়ে গেল, এবং তখনই অ্যাডভান্স করে দিল, আর বলে গেল বিকেলের দিকে দোকান থেকে ছেলে পাঠাবে ড্রেসিং টেবিলটা নিয়ে যাওয়ার জন্য, আর তখনই বাকি টাকাটাও পাঠিয়ে দেবে। আয়নাটা আবার সেই দোকানে ফিরে গেছে নতুন শিকারের আশায়। স্মিতা এখন আয়নার ওপারের সব রহস্য জেনে গেছে। ও জানে ওই অন্য মেয়েগুলোর মতো ও নিজেও এখন এক জাদুকরের মায়াবী আয়নায় বন্দী হয়েছে। সেও এখন সারাদিন ঘরে বসে কাঁদে। সেদিন নিঝুম দুপুরে স্মিতা খাটে শুয়েছিল, হঠাৎ একটা খুট করে আওয়াজ হলো, অনেকটা দরজার ছিটকিনি খোলার মতো শব্দ। একটু চমকে উঠে সব জায়গা দেখল, কোথাও সেরকম কিছু দেখতে পেল না। তারপর হঠাৎ চোখ গেল ওই ড্রেসিং টেবিলের আয়নার দিকে, আর ঠিক তখনই অবিশ্বাস্যভাবে দেখতে পেল আয়নাটা মাঝখান থেকে দুফাঁক হয়ে গেছে। ভিতরটা অন্ধকার নয়, বরং একটা জোরালো চোখ ধাঁধানো আলো বেরিয়ে আসছে ওই আয়নার মাঝখানের ফাঁকা অংশ দিয়ে। সেদিন অজানা রহস্যের টানে সেই জগতে প্রবেশ করেছিল স্মিতা, যেখান থেকে মুক্তিও নেই, মৃত্যুও নেই। যুগ যুগ ধরে এইভাবেই কেঁদে যেতে হবে। সেদিন আয়নার ভিতর প্রবেশ করার পরই আয়নাটা আবার আগের মতোই জোড়া লেগে গিয়েছিল। আর তারপর থেকে স্মিতা বহুবার চেষ্টা করেছে এখান থেকে বেরোনোর, কিন্তু পারেনি। এখানে আসা যায় কিন্তু ফেরা যায় না। ও এখান থেকে ওর ঘরের সবকিছুই দেখতে পায়। ও দেখেছিল সেদিন সন্দীপ বাড়ি ফিরে পাগলের মতো ওকে খুঁজেছিল। ও দেখে আজও প্রতিদিন সন্দীপ ওর জন্য কষ্ট পায়, ওকে খুঁজে বেড়ায়। স্মিতা বারবার ছুটে যায় আয়নার সামনে, ধাক্কা দেয়, চিৎকার করে, কিন্তু সন্দীপ না ওকে দেখতে পায় আর শুনতে পায় ওর গলা। স্মিতা এখন একা বসে কাঁদে ওই মেয়েগুলোর মতোই। মেয়েগুলোর কান্নার শব্দ, এখান থেকে বেরোনোর আকুতি, চিৎকার, কোনো কিছুই জাদুকর ছাড়া কেউ শুনতে পায় না। সে শুনে আর অট্টহাসিতে ফেটে পড়ে চিৎকার করে ওঠে, আমি বিশ্বের সেরা জাদুকর।
হ্যাঁ, হ্যাঁ, আমি শ্রেষ্ঠ জাদুকর। অনেক বছর আগের কথা। তখন জাদুকর গ্রামে থাকত। টুকটাক ম্যাজিক দেখাত। স্বপ্ন দেখত পৃথিবী বিখ্যাত ম্যাজিশিয়ান হওয়ার। সেই গ্রামেরই একটি মেয়েকে সে খুব ভালোবাসত, নাম জয়া, অপূর্ব সুন্দরী। গ্রামের অনেক ছেলেই তার মন পাওয়ার আশায় ঘুরে বেড়াত। কিন্তু জয়া অন্যদের সাথে একেবারেই কথা না বললেও জাদুকরের সাথে হেসে কথা বলত, ম্যাজিক দেখতে চাইত। তাই জাদুকরও ভেবেছিল জয়া তাকে পছন্দ করে। একদিন সাহস করে তার মনের কথা জয়াকে বলে দিল। জয়া তো সে কথা শুনে হেসেই অস্থির। সে বলল, ওই ছেলে ধোলানো জাদু দেখিয়ে তুমি আমার মন পাবে ভেবেছ? কি যোগ্যতা আছে তোমার আমার মতো সুন্দরী মেয়েকে বিয়ে করার? এসব ভাবনা তোমার মনে এল কি করে? যাও, আমার কথা ভুলে নিমপুকুরের মাঠে বাচ্চাগুলোকে জাদু দেখাতে যাও। সেদিনের সেই অপমানের পর আর কোনোদিন সে জয়ার সাথে কথা বলেনি। কিন্তু জয়া আর ওর বন্ধুরা ওকে দেখলেই হাসাহাসি করত। কান মাথা গরম হয়ে যেত, কিন্তু মুখ বুজে সব সহ্য করত। তারপর একদিন এই শহরেরই এক বড় বাড়িতে বউ হয়ে এসেছিল জয়া। পেরিয়ে গিয়েছিল বেশ কয়েক বছর। গ্রাম ছেড়ে দূর দূরান্তে পাগলের মতো ঘুরে বেড়াত সেই জাদুকর। উদ্দেশ্য তার একটাই, তাকে এমন এক জাদু শিখতে হবে যা শুধুই চোখের ভুল নয়, যে জাদু এর আগে কেউ দেখায়নি। কঠোর অধ্যবসায় একদিন সে সফল হল। আয়ত্ত করল সম্পূর্ণ নতুন এক জাদু। তারপর সে এল এই শহরে। সে একদিন খুব ভালোবেসেছিল জয়াকে, আর তাই জয়াই প্রথম বন্দী হয়েছিল এই আয়নায়, ছেলে ভোলানো নয়, আসল জাদুর ছোঁয়ায়। আর এখন জাদুকর তার আসল সেই জাদুর নেশায় শহরের একের পর এক সুন্দরী মেয়েকে বন্দী করে চলেছে তার মায়াবী আয়নায়। সুন্দরী মেয়েদের সে ঘৃণা করে। এখন সে এমন জাদু দেখায় যে জাদু পৃথিবীর কেউ কখনো দেখায়নি আগে, একেবারে জীবন্ত জাদু। স্মিতার অন্তর্ধানের পর যত দিন যেতে লাগল, সন্দীপ মানসিকভাবে ততই বিপর্যস্ত হয়ে পড়তে লাগল। বন্ধ ঘর থেকে একজন উধাও হয়ে গেল, এটা কিছুতেই ও মেনে নিতে পারছে না। এর মধ্যে একদিন সীতার দিদি জয়িতা আসে সন্দীপের সাথে দেখা করতে। স্মিতার নিখোঁজ হওয়াটা সেও মেনে নিতে পারেনি। সে এতদিন দেশের বাইরে ছিল, কলকাতায় ফিরেই এখানে আসে। জয়িতা শুনেছিল স্মিতার একটা মানসিক সমস্যা দেখা দিয়েছিল, যে কারণে ও সাইকিয়াট্রিস্টের ট্রিটমেন্টে ছিল। কিন্তু ঠিক কি হয়েছিল ও জানত না। সন্দীপ দরজা খুলে জয়িতাকে দেখে বলে ওঠে, আরে তুমি কবে ফিরলে? এসো ভিতরে এসো, গতকালই ফিরেছি। স্মিতার ব্যাপারটা কিছুতেই মানতে পারছি না। মানতে তো আমরা কেউই পারছি না। তুমি সেদিন বললে লকড রুম থেকে স্মিতা মিসিং হয়েছে, বাট হাউ ইজ ইট পসিবল? জানি না, আমার নিজেরই মাথায় কিছু ঢুকছে না। পুলিশ কি বলছে? দে আর ক্লুলেস। তবে সেদিন ওরা জানাল শুধু একা স্মিতা নয়, এরকম ঘটনা শহরের বিভিন্ন প্রান্তে আরও ঘটেছে। আরও অনেক মেয়ে একইভাবে বন্ধ ঘরের মধ্যে থেকে উধাও হয়ে গেছে। প্রাথমিকভাবে সব ক্ষেত্রেই বাড়ির লোকদেরই সাসপেক্ট করেছিল, কিন্তু কোনো ক্ষেত্রেই কারোর এগেইনস্টে কোনো এভিডেন্স পাওয়া যায়নি। এখন সব ঘটনাগুলো এক করে পুলিশ মনে করছে এর পিছনে বড় একটা র্যাকেট কাজ করছে। ভেরি মিস্টেরিয়াস। এতগুলো মেয়ে জাস্ট ভ্যানিশ হয়ে গেল। আমিও সেটাই ভাবছি। সন্দীপ, প্লিজ টেল মি এভরিথিং ইন ডিটেইল। আই ওয়ান্ট টু এভরিথিং। একদম ফার্স্ট থেকে স্টার্ট করো। আমি শুনেছিলাম বেশ কিছুদিন ধরে স্মিতার কিছু একটা মেন্টাল প্রবলেম হচ্ছিল। হোয়াট ওয়াজ দ্যাট? ঠিকই শুনেছিলে। এই সমস্ত ঘটনা শুরু হয় আমাদের একটা পুরনো ড্রেসিং টেবিল কেনার পর থেকেই। আমার ওটা কেনার ইচ্ছে ছিল না, কিন্তু স্মিতার ওটা খুব পছন্দ ছিল। কিন্তু ওটা আসার পর থেকেই আস্তে আস্তে ও কেমন যেন বদলে যেতে থাকল। কি রকম? সন্দীপ এরপর পুরো ঘটনা জয়িতাকে খুলে বলে।
সেই প্রথম যেদিন স্মিতা মাঝরাতে ভয় পেয়েছিল সেদিন থেকে শুরু করে ক্রমশ স্মিতার পরিবর্তন ও শেষে এই নিখোঁজ হয়ে যাওয়া সবটাই বলল। জয়িতা সব শুনে বেশ কিছুক্ষণ চুপ করে বসে রইল। তারপর বলল, কেন জানি না, আমার মনে হচ্ছে ওই মিররটার মধ্যে কোনো একটা ব্যাপার তো ডেফিনেটলি ছিল। ওটা কোনো না কোনোভাবে স্মিতার এই মিসিং হয়ে যাওয়ার ব্যাপারটার সঙ্গে কানেক্টেড। ইভেন ওর মেন্টাল হেলথ ডিটোরিয়েট করার জন্য ওটাই রেসপন্সিবল। আমারও এটাই মনে হয়েছে। যত নষ্টের গোড়া ওই ড্রেসিং টেবিলটা। ওটা কেনার পর থেকেই সব ঝামেলা শুরু। আর তাই ওটা বিক্রি করে দিয়েছি। হোয়াট? বিক্রি করে দিয়েছ? হোয়াই? ওটা থেকেই তো আমরা কোনো ক্লু পেতাম। কোথায় বিক্রি করেছ? একটা লোক নিজে থেকে এসেছিল পুরনো জিনিস কিনবে বলে। কে নাকি তাকে আমার বাড়ির ঠিকানা দিয়েছিল, আমি নাকি কিছু বিক্রি করব বলেছি। কিন্তু আমি তো তেমন কথা কাউকে কিছু বলিনি। তাই লোকটা খালি হাতেই ফিরে যাচ্ছিল। তখনই ড্রেসিং টেবিলের কথাটা মনে পড়ল, তাই দিয়ে দিলাম। ওই লোকটা সন্দীপ, ওই লোকটাই এই র্যাকেটের সাথে যুক্ত। ওকে হাতে পেয়েও তুমি ছেড়ে দিলে। তুমি বুঝলে না। তুমি কাউকে কিছু বিক্রির কথা বলনি, বাট লোকটা কিনতে চলে এলো। এভরিথিং ইজ প্রি প্ল্যান্ড। ওই ড্রেসিং টেবিলে কিছু একটা গন্ডগোল ছিল, আর ঠিক সেই কারণেই লোকটা ওটা নিয়ে চলেও গেল। তার মানে সবটাই প্ল্যান করে করা হয়েছে। তাই তো মনে হচ্ছে। ওই লোকটাকে ধরতে পারলেই সব জানা যেত। সীতাকে খুঁজে পাওয়ার একটা বড় চান্স মিস হয়ে গেল। কিন্তু এখন কি করব? এখন তাকে পাপ কোথায়? হঠাৎ জয়িতার মাথায় একটা কথা খেলে গেল। ও সন্দীপকে বলল, তোমরা তো পুরনো ড্রেসিং টেবিল কিনেছিলে, মানে আগে ওই ড্রেসিং টেবিলটা কেউ ইউজ করেছিল, তাই তো? হ্যাঁ। কেন? চলো আমার সঙ্গে। যে দোকান থেকে তোমরা ড্রেসিং টেবিলটা কিনেছিলে সেই দোকানে যেতে হবে। সেখানে গেলে আমরা কিছু না কিছু তো জানতে পারবই। ওরা দুজনেই সেই দোকানে গেল। দোকানে গিয়ে সন্দীপ অবাক হয়ে দেখল ওদের ড্রেসিং টেবিলটা ওই দোকানেই রয়েছে। আশ্চর্য! তার মানে যে লোকটা ওদের বাড়ি থেকে ওটা কিনে নিয়ে গেল সে এই দোকানের লোক। দোকানদারকে একটু চেপে ধরে পুলিশের ভয় দেখাতেই কাজ হল। সে জানাল, আমি বেশি কিছু জানি না, যেটুকু জানি সবটাই বলছি। পুলিশে দেবেন না প্লিজ। মাস কয়েক আগে একজন ওই ড্রেসিং টেবিলটা আমাদের দোকানে প্রথম বিক্রি করে গিয়েছিল, একদম জলের দরে। এত সুন্দর কারুকার্য করা ড্রেসিং টেবিল এত কম টাকায় বেচছে দেখে সন্দেহ হয়েছিল চোরাই মাল বলে। কিন্তু এত সস্তায় এত ভালো জিনিসটা পেলে অনেক লাভ হবে ভেবে আর কিছু বলিনি। তার কিছুদিন পরই আপনারা ওটা কিনে নিয়ে যান। কিন্তু কিছুদিন আগে আবার সেই লোকটাই এটা ফেরত দিয়ে গেছে খুব সামান্য অর্থের বিনিময়ে। বলেছে আপনারা ওর কাছে নাকি বেচে দিয়েছেন এটা। তখন আমার সন্দেহটা আরো বাড়ে। আমি ওকে চেপেও ধরি, বলি যে এটা নিশ্চয়ই ও চুরি করে এনেছে। কিন্তু তখন ও কেনার রসিদ দেখায়, সেখানে আপনার সই ছিল। আমি খাতা খুলে মিলিয়ে দেখি ওটা সত্যিই আপনারই সই। আমার দোকান থেকে কেনার সময় আপনি খাতায় সই করেছিলেন। তাই আর কিছু বলি না। এর বেশি আমি আর কিছু জানি না, বিশ্বাস করুন। জয়িতা আর সন্দীপ দুজনেই নিশ্চিতভাবেই বুঝতে পারে এই ড্রেসিং টেবিলটাই সীতার অন্তর্ধানের আসল কারণ, কিন্তু কিভাবে তাকে ফিরে পাবে তা বুঝতে পারে না। সন্দীপ জয়িতাকে বলল, চলো পুলিশকে গিয়ে সবটা বলি। সেটা তো বলতেই পারি, কিন্তু কি বলবো? একটা ড্রেসিং টেবিলের জন্য স্মিতা বন্ধ ঘরের ভিতর থেকে উধাও হয়ে গেছে। পুলিশ কি বিশ্বাস করবে এমন কথা? তাহলে কি আমরা চুপ করে বসে থাকব? কিচ্ছু করব না। তা না, নয়, আমাদের নিজেদেরই কিছু করতে হবে। এসো ড্রেসিং টেবিলটা ভালো করে চেক করে দেখি কিছু পাই কিনা। জয়িতা আর সন্দীপ খুব ভালো করে ড্রেসিং টেবিলের চারপাশ পরীক্ষা করে দেখতে থাকে।
কিন্তু এমন কোনো কিছুই পায় না যা থেকে স্মিতার অন্তর্হিত হওয়ার কোনো যোগাযোগ থাকতে পারে। সবকিছুই সাধারণ, স্বাভাবিক। তাহলে সন্দীপ আবার হতাশ হয়ে ভেঙে পড়ে। সে বলে, কোনো কিছুই তো পেলাম না, তাহলে কি আর কোনোভাবেই সীতার কোনো খোঁজ পাব না? আর কোনোদিন কি ওকে ফিরে পাব না? ভেঙে পড়ো না সন্দীপ, আমরা নিশ্চয়ই সীতাকে খুঁজে পাব। একটা না কিছু নিশ্চয়ই উপায় হবে, শুধু একটু ভাবতে হবে। জয়িতার কথা শেষ হওয়ার আগেই হঠাৎ রাগের মাথায় সন্দীপ হাতের কাছে থাকা একটা পেতলের ফুলদানি দিয়ে ওই আয়নাটার উপরে সজোরে ধাক্কা মারে। আয়নাটা ঝনঝন শব্দ ভেঙে পড়ে। জয়িতা চিৎকার করে ওঠে, এটা কি করলে? সন্দীপ বলে, ওটাই সব সর্বনাশের কারণ। ওই অভিশপ্ত আয়না না ভাঙলে আরো অনেকের অবস্থা সীতার মতোই হবে। আমি চাই না সীতার মতো আর কারো কোনো ক্ষতি হোক, তাই যা করেছি ঠিক করেছি। জয়িতা আর কোনো কথা বলে না। ওরা চুপচাপ বাড়ি ফিরে আসে। বাড়িতে ওদের দুজনের জন্য এক বিশাল সারপ্রাইজ অপেক্ষা করছিল। ঘরে ঢুকে দেখে স্মিতা খাটের উপর ঘুমিয়ে আছে। ঘুম থেকে ওঠার পর স্মিতা হারিয়ে যাওয়ার কথা কিছু মনে করতে পারে না। যেন একটু আগে ও ঘুমিয়েছিল, এখন ঘুম থেকে উঠল। ওরাও আর ওকে কিছু জানায় না, শুধু দুজনে দুজনের দিকে চোখ চাওয়াচাওয়ি করে। এরপর পুলিশকে ওরা জানিয়ে দেয় স্মিতা ফিরে এসেছে। তবে আসল কারণটা জয়িতা আর সন্দীপ বুঝতে পারে। ভাগ্যিস সন্দীপ রাগের মাথায় ওরকম একটা কাজ করে বসেছিল। পরদিন সকালে সন্দীপ ড্রয়িং রুমের সোফায় বসে চা খাচ্ছিল। আজ ও অফিস ছুটি নিয়েছে। স্মিতা আর জয়িতা রান্নাঘরে রান্না করছে। ওদের কথা, হাসির শব্দ ড্রয়িং রুমে ভেসে আসছে। স্মিতা এখন একদম স্বাভাবিক, ঠিক ওই ড্রেসিং টেবিলটা কেনার আগে যেমন ছিল। বহুদিন পর সন্দীপ খুব শান্তি পেয়েছে। রিমোটটা হাতে নিয়ে টিভি চালিয়ে খবরের চ্যানেলে ঘোরায়। নিউজে তখন বলছে, গত 1 বছরে শহরের বিভিন্ন প্রান্তের বন্ধ ঘর থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়া সমস্ত মেয়েরা আশ্চর্যজনকভাবে কাল বাড়ি ফিরে এসেছে। খবরটা শুনে খুব ভালো লাগলো। যদিও খবরটা ওর কাছে প্রত্যাশিতই ছিল, কিন্তু তার পরের খবরটা প্রত্যাশিত ছিল না। আরও একটা খবরে নিউজ অ্যাঙ্কর জানাল, বন্ধ এক ফ্ল্যাট থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তার সারা শরীরে কাঁচের টুকরো বিঁধে ছিল, কিন্তু ঘরে কোনো জিনিস ভাঙা অবস্থায় পাওয়া যায়নি। দরজা ভিতর থেকে বন্ধ ছিল। উনি ওই ফ্ল্যাটে দীর্ঘদিন ভাড়া থাকতেন। কিভাবে তার মৃত্যু হলো তদন্ত করছে পুলিশ। মৃতের ছবি হিসেবে যার ছবিটা টিভির স্ক্রিনে ফুটে উঠেছে তাকে সন্দীপ চেনে। এই সেই মানুষ যে সেদিন ওর কাছ থেকে ড্রেসিং টেবিলটা কিনে নিয়ে গিয়েছিল। ঠিক কোনো অলৌকিক ঘটনার বলে এত কিছু ঘটে গেল তা সন্দীপ জানে না, আর জানতে চায়ও না। শুধু এটুকু জানে যে এক অভিশপ্ত অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল ওর হাত ধরেই।